আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা 17তম শিক্ষক নিবন্ধনের স্কুল পর্যায়ের গণিত অংশের সমাধান দেখব। আমরা প্রতিদিনই চেষ্টা করব নিবন্ধনের প্রতিটি গণিত অংশের সমাধান ব্যাখ্যা সহ দেওয়ার জন্য। আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুকে ফলো দিয়ে রাখবেন। আজকে আমরা 17তম স্কুল পর্যায়ের অঙ্ক দেখব। 1 নম্বর অঙ্কটা ছিল যে পিতা ও পুত্রের বয়সের গড় 30 বছর, 6 বছর পরে তাদের বয়সের অনুপাত 5:1 হলে পুত্রের বর্তমান বয়স কত? তো বলা হয়েছে 6 বছর পরে তাদের অনুপাত আছে 5:1 এবং বর্তমানে তাদের বয়সের সমষ্টি গড় আছে 30। তাহলে তাদের বয়সের সমষ্টি কত হবে? দুইজন যেহেতু 30 গুণ 2 সমান 60 বছর, এইটা হচ্ছে তাদের বর্তমান বয়সের সমষ্টি। এবং তাদের 6 বছর পরের একটা অনুপাত দেয়া আছে, যে ধরি 6 বছর পরে তাদের বয়স কত? 6 বছর পরে বয়স বা বয়সের অনুপাত হচ্ছে 5:1। তাহলে ধরি কত? এখানে পিতার বয়স ধরি আমরা, পিতার বয়স 5x আর পুত্রের বয়স x বছর, তাই না? এখন এই যে অনুপাতটা দেয়া আছে এটা 6 বছর পরের, তাহলে বর্তমান বয়সের অনুপাত কত? তো অতএব বর্তমান কত? বর্তমান বয়স এই 6 বছর বিয়োগ দিয়ে দিলেই হবে, 5x থেকে 6 বছর বিয়োগ, এবং পুত্রের ক্ষেত্রে পুত্রের বয়স হবে x থেকে 6 বিয়োগ। এটাই হচ্ছে দুজনের বর্তমান বয়স। এখন আমাদের বলা আছে যে দুজনের বর্তমান বয়সের সমষ্টি হচ্ছে কত বছর? 60 বছর। তাহলে এই দুইটা আমরা যোগ করি, 5x - 6 যোগ x - 6, এই দুইটা যোগ করলে আমাদের আসবে কত? 60 বছর। তাহলে এখান থেকে আমরা বের করে ফেলতে পারবো কত? 5 আর 1 6x, আর এটা 6 6 12, এই পাশে গেলে হয় 72। তাহলে আমরা বলতে পারি x সমান 12 বছর, 6 12 72। তাহলে x এর মান যেহেতু 22, তাহলে বর্তমান বয়সে আমরা x এর মানটা বসাই দিই, 5 গুণ 12 - 6 আর 12 - 6। আমাদেরকে বলছে পুত্রের বয়স কত? পুত্রের বয়স তাহলে কত বছর? 6 বছর। এটাই হচ্ছে উত্তর। 2 নম্বর প্রশ্নে বলা আছে যে 5টি ঘন্টা একত্রে বেজে যথাক্রমে 3 6 9 12 15 সেকেন্ড অন্তর অন্তর বাজতে লাগলো, কতক্ষণ পর ঘন্টাগুলো পুনরায় একত্রে বাজবে? এটার মানে হচ্ছে যে প্রতিটা 3 সেকেন্ড পরও একটা ঘন্টা বাজে, 6 সেকেন্ড পরও, 9 সেকেন্ড পর, 15 সেকেন্ড পরও ঘন্টাগুলো বাজতে থাকবে। কিন্তু আমাদেরকে বলা হয়েছে যে তারা একত্রে কত সময় পরে বাজবে। তো একত্রে বাজা মানে আসলে লসাগু করা। তাহলে এই সংখ্যাগুলোর লসাগু কত হয়? 9 12 এবং 15। এই সংখ্যাগুলোর যদি আমরা লসাগু বের করি, সব থেকে ছোটটা দিয়ে শুরু হবে, 3 9 6 15, আর জোড় সংখ্যা একটা আছে, তার মানে আর দরকার নেই। তারপরে হচ্ছে 3 দিয়ে দিই, এখানে 1, এখানে একবার, এখানে যে 3 বার, এখানে 2 বার, এখানে হচ্ছে 5 বার। তো আমরা দেখতে পাচ্ছি যে 5 2 10, 3 10 30, 3 30 90, 90 2 গুণে 180। এই 180 হচ্ছে যে মানে সেকেন্ড। তো এখন বলা হয়েছে যে আমাদের উত্তর 180 সেকেন্ডে নাই, এটা আমরা মিনিটে আছে। তাহলে আমরা এটা যদি মিনিটে বের করি, তাহলে হচ্ছে 60 দিয়ে ভাগ দিলে আমাদের আসে 3 মিনিট। তাহলে হচ্ছে আমাদের উত্তর হচ্ছে 3 মিনিট পরে আবার ঘন্টাগুলো একত্রে বাজবে। 3 নম্বর প্রশ্নে আমাদের ছিল যে যদি 3 জন পুরুষ বা 5 জন বালক একটি কাজ 20 দিনে করতে পারে, তবে 4 জন পুরুষ ও 10 জন বালক ওই কাজটি কত দিনে করতে পারবে? প্রথমটা বলা হচ্ছে 3 জন পুরুষ বা 5 জন বালক, এর মানে আমরা কি বলতে পারি যে 3 জন পুরুষ সমান 5 জন বালক। তাহলে আমরা বলতে পারি যে 5 জন বালক যে কাজ করে 3 জন পুরুষ তাই করে, তাহলে হচ্ছে 3 জন পুরুষ। তাহলে একজন বালক সমান কত? 3/5 জন পুরুষ। এখন বলা হয়েছে যে
10 জন বালক ও 4 জন পুরুষ, তাহলে আমরা এই বালকটাকে পুরুষে কনভার্ট করে নেই 10 জনকে। এই 10 জন বালক সমান হচ্ছে 3/5 গুণ 10 জন পুরুষ, তাহলে 5 2 10, 3 2 6 জন পুরুষ, 6 জন পুরুষ। তো বলা হয়েছে যে 10 জন বালক ও 4 জন পুরুষ, তো 10 জন বালকের বদলে আমরা 6 জন পুরুষ নিতে পারি এবং সাথে আরো কয়জন, 4 জন। তাহলে প্রথমে আমাদের বলা আছে যে 3 জন পুরুষে করে, 3 জন পুরুষে করে কত দিনে, 3 জন পুরুষে করে 20 দিনে, 20 দিনে করে। তাহলে একজন পুরুষে আমার সময় লাগবে আরো বেশি, এবং বলা হয়েছে 6 জন আর বাকি ছিল 4 জন, মোট 10 জন। এই 10 জন পুরুষ কাজটি করবে কত দিনে, 20 গুণ 3 ভাগ 10, তাহলে 10 2 সমান 6 দিনে। তাহলে উত্তর হচ্ছে 6 দিনে করতে পারবে। 4 নম্বর প্রশ্নে বলা আছে যে 8 জন লোক একটি কাজ 12 দিনে করতে পারে, 2 জন লোক কমিয়ে দিলে কাজটি সম্পন্ন করতে শতকরা কত দিন বেশি লাগবে। তো 2 জন লোক যেহেতু কমাইছে, আমাদের প্রথমে লাগবে কত, 8 জনে করে কত দিনে, 12 দিনে। তাহলে একজনে করলে সময় লাগবে কত, 12 গুণ 8 দিন, বেশি সময় লাগবে। কিন্তু বলা হয়েছে 2 জন লোক কমে, 8 থেকে 2 কমাইলে হচ্ছে 6 জন, 6 জন লোকের লাগবে 12 গুণ 8 ভাগ 6, তাহলে 2 সমান 16 দিন। এই 16 দিন লাগতেছে, তা আগে লাগতো 12 দিন, এখন লাগতেছে 16 দিন। তাহলে আমাদের কত দিন বেশি লাগতেছে, 16 বিয়োগ 12 সমান 4 দিন আমাদের বেশি লাগতেছে। তাহলে 4 দিন বেশি লাগলে আমাদের শতকরা কত দিন বেশি লাগে, তাহলে এই আগে লাগতো 12 দিন, 12 দিনে এখন 4 দিন বেশি লাগে, তাহলে 12 দিনে বেশি লাগে 4 দিন, একদিনে বেশি লাগে 12 ইন্টু 100 দিনে বেশি লাগে আমাদের কত, 3 3 33.33 নাকি। এটাকে আমরা সমস্ত লিখতে পারি 3 33 99 যোগ 100, এত পার্সেন্ট, এত শতকরা এতদিন বেশি লাগে। 5 নম্বর প্রশ্নে আমাদের বলা হয়েছে যে 5% হারে 5000 টাকার 2 বছরের সরল ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য কত টাকা। তো আমরা এটা নরমালি জানি 5000 টাকার 5% মানে হচ্ছে যে কত টাকা, মানে 10% 500 টাকা হলে 5% হয় 250 টাকা, তাহলে 2 বছর 250 যোগ 250 500 টাকা হয়। আচ্ছা যাক, আমরা সূত্র বসিয়ে দেই, ইকুয়াল টু এনপিআর, নরমাল সুদ, প্রথম সরল সুদ যেটা সেটা, 2 বছর ইন্টু 5000 ইন্টু 5/100, তাহলে এটা কাটা গেলে আমাদের 5 5 25, 25 দুগুণা 50, এইটা হচ্ছে এটা হচ্ছে এখানে 5000 টাকা, তাহলে হচ্ছে যে 500 টাকা। তাহলে এই সরল সুদ প্রথম 2 বছরে আসলো সরল সুদ 500 টাকা। এখন আমরা চক্রবৃদ্ধি সুদটা বের করব। আমরা দেখি যে যেহেতু 2 বছর, আমরা সূত্র না বসে সাধারণভাবে দেখি করি যে 5000 টাকার প্রথমে 5% যখন সুদ দেওয়া হয় তখন হচ্ছে 5 5 25 250 টাকা আসে, তখন আমাদের মূলধনটা কত হয়ে যায়, এই 250 টাকা 5000 টাকার সাথে যোগ হয় 5200, এটার সাথে আবার 5%, কারণ 2 বছর যেহেতু, প্রথম বছর একটা হবে, পরবর্তী বছর আরেকটা চক্রবৃদ্ধি সুদ হবে, এটা কাটা 5 2, তাহলে এটা কাটলে আসে 2, এটা আসে কত 12 6, আর হচ্ছে 5 এর ভিতরে হচ্ছে 2.5 বার, তাহলে 262.5, একটা আসলো 250 আর একবার আসলো 262.5, তাই না। তাহলে আমার আসলো কত 500, এই 250 এবং 262, 512.50, ঠিক আছে। এইটা হচ্ছে 2 বারের সরল সুদে আমার আসছে। তাহলে প্রথম এইটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ আর এইটা ছিল সরল সুদ, তাহলে দুইটার পার্থক্য এখন কত হলো, 512.50 থেকে যদি আমরা 500 টাকা বিয়োগ করি তাহলে আমাদের আসে 12.50 টাকা, ঠিক আছে। আমরা এটা এই সূত্র থেকেও করতে পারবো যে c মাইনাস p ইন্টু p ইন্টু 1 প্লাস r টু দি পাওয়ার n মাইনাস p, কারণ এটা হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন, মূলধন মানে যদি আমরা আসলটা বাদ দিয়ে দিই, মানে সুদ এবং আসল মিলে হয় c, যদি এখান থেকে আসলটা বাদ দেই তাহলে আমাদের সুদ চলে আসে। তো এই জন্য হচ্ছে এই সূত্রটা ব্যবহার করলে আমাদের এই রেজাল্টটাই আসবে, কিন্তু আমি হচ্ছে একদম মানে স্বাভাবিক কিভাবে হয় সেটা আর কি দেখিয়ে দিলাম।
6 নম্বর প্রশ্নে আমাদেরকে বলা আছে যে একটি দ্রব্য বিক্রি করে বিক্রেতার 10% ক্ষতি হলে বিক্রয় মূল্য 135 টাকা বেশি হলে 20% লাভ হতো, দ্রব্যটির ক্রয় মূল্য কত? তো 10% ক্ষতিতে ধরি বিক্রয় মূল্য হচ্ছে, ক্ষতিতে যদি ক্রয় মূল্য 100 টাকা হয়, ক্ষতিতে বিক্রয় মূল্য কত? 100 বিয়োগ 10 সমান 90 টাকা। আবার বলছে 20% লাভ হতো, তো 20% লাভে তাহলে বিক্রয় মূল্য কত হতো? 100 যোগ 20 সমান হচ্ছে 120 টাকা। এখন এই দুইটাই বিক্রয় মূল্য, এই দুইটা বিক্রয় মূল্যের পার্থক্য কত হইল? বিক্রয় মূল্যের পার্থক্য 120 মাইনাস 90 সমান 30 টাকা। এটা হচ্ছে আমাদের বিক্রয় মূল্যের পার্থক্য হচ্ছে। তাহলে আমরা বোঝা গেল যে আমার যদি বিক্রয় মূল্য 30 টাকা বেশি হতো তাহলে ক্রয় মূল্য হতো 100 টাকা, কিন্তু আমাদেরকে বলছে 135 টাকা বেশি হলে ক্রয় মূল্য কত হতো। তা আমরা এখান থেকে বের করব যে 30 টাকা বেশি হলে, 30 টাকা বেশি হলে ক্রয় মূল্য কত? 100 টাকা। 1 টাকা বেশি হলে ক্রয় মূল্য কম হতো আরো 30 টাকা, তাহলে আমাদের 135 টাকা হলে 100 ভাগ 30 ইন্টু 135 টাকা। এটা আমরা কাটাকাটি করলে আসলো 450 টাকা। তাহলে ক্রয় মূল্য হতো তখন 450 টাকা। 7 নম্বর প্রশ্নে আমাদেরকে বলা আছে যে দুইটি বৃত্তের ব্যাসার্ধের অনুপাত 3:2, বৃত্তদ্বয়ের ক্ষেত্রফলের অনুপাত কত? তো ব্যাসার্ধ যদি r সমান একটা আছে 3 আর একটা r সমান আছে, একটু বড় r ধরি, আর সমান আছে 2, তাহলে এদের অনুপাত হচ্ছে এরকম 3/2। তাহলে বলা আছে ক্ষেত্রফল আমরা জানি পাই r স্কয়ার, আর একটা হবে পাই r স্কয়ার, নাকি দুইটার যেহেতু ক্ষেত্রফল, তাহলে এখানে পাই পাই কাটা যায়, r স্কয়ার এটার মানে হচ্ছে 3 স্কয়ার আর নিচেরটা হচ্ছে 2 স্কয়ার, তাহলে অনুপাত হচ্ছে 9/4। তাহলে উত্তর হচ্ছে 9/4। 8 নম্বর প্রশ্নে বলা আছে যে 9800 টাকা 2, 3, 4, 5 অনুপাতে ভাগ করলে বৃহত্তর ক্ষুদ্রতম অংশের পার্থক্য কত হবে? তো আমরা যেহেতু বলা হয়েছে এই 4টা অনুপাতে যদি আমি ভাগ করি তাহলে আমাদের বৃহত্তর ক্ষুদ্রতম অনুপাতের পার্থক্য কত হবে। তাহলে অনুপাতগুলো আমাদের দেয়া আছে এখানে 2, 3, 4 এবং 5 এই অনুপাতে আছে, আর মোট টাকা দেয়া আছে 9800। তাহলে আমরা ধরি এটা হচ্ছে 2x, এটা হচ্ছে 3x, এটা হচ্ছে 4x, এটা হচ্ছে 5x। তাহলে এই হচ্ছে আমার টাকার অঙ্ক, এই অঙ্কটা যোগ করলে আমাদের আসবে কত? 9800 টাকা। তাহলে 2x প্লাস 3x প্লাস 4x প্লাস 5x সমান আমাদের কত টাকা হয়? 9800 টাকা। তো এটা যোগ করলে হয় 5 5 10 আর 4 14x, 14x সমান 9800 টাকা। তাহলে x সমান আমাদের আসে 700 টাকা। এখন বলছে বৃহত্তম ও ক্ষুদ্রতম অংশের পার্থক্য কত? তাহলে বৃহত্তম অংশ হচ্ছে 5x বিয়োগ ক্ষুদ্রতম অংশ হচ্ছে 2x। এটা সমান আমরা লিখতে পারি 5 গুণ 700 বিয়োগ 2 গুণ 700। তাহলে 53500 মাইনাস 7 গুণ 1400, এটা বিয়োগ করলে আমাদের আসে 2100 টাকা। তাহলে বৃহত্তম ও ক্ষুদ্রতম অংশের পার্থক্য হচ্ছে 2100 টাকা। 9 নম্বরে আমাদের বলা আছে যে অর্ধবৃত্তস্থ কোণের মান কত? অর্ধবৃত্তস্থ কোণের মান সবসময় হয় 90 ডিগ্রি। এটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণের মান সব সময়ের জন্য। 10 নম্বর প্রশ্নে আমাদের বলা ছিল যে √3 ইন্টু √5 হোল টু দি পাওয়ার 4 এর মান কত? এটার মান খুবই সহজ, যে 3 5 15, 15 √4। √4 মানে হচ্ছে √15 স্কয়ার, আরো একবার আমরা √15 স্কয়ার লিখতে পারি। তাহলে এখানে আসে 15, এখানেও আসে 15, তাহলে 15 15 225। তাহলে উত্তর হচ্ছে 225। 11 নম্বর প্রশ্নে দেয়া আছে যে a স্কয়ার প্লাস 1/a স্কয়ার সমান 51 হলে a মাইনাস 1/a
a মাইনাস 1/a এর মান কত? তাহলে আমরা এখান থেকে এটা বের করতে পারি। a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র কি? a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2 ইনটু a b সমান আছে 51। তাহলে এটা কাটা যায়, এখানে a মাইনাস 1/a হোল স্কয়ার 2 প্লাস আছে, ওই পাশে গেলে মাইনাস হয়ে যায়, তাই 51 থেকে 2 গেলে 49। তাহলে a মাইনাস 1/a সমান রুট 49, যেটার মান আমাদের আসে প্লাস মাইনাস 7। তাহলে উত্তর হচ্ছে 7। 12 নম্বর প্রশ্নে আমাদের বলা আছে যে a বাই b x মাইনাস 3 সমান b বাই a x মাইনাস 5। তো আমরা যেহেতু x এর মান এই পাশের বেসটা আর এই পাশের বেসটা যদি আমরা সেম করতে চাই, যে কোনো এক পক্ষে আমাদের উল্টাই নিতে হবে। উল্টাই নিলে হয় কি, পরেরটা আগে চলে আসে, এবং আগেরটা পরে চলে যায়। যেহেতু এটা a বাই b x মাইনাস 3 আছে, তাহলে আমরা a বাই b বানিয়ে দেই b বাই a কে। তাইলে আমাদের কি করতে হবে, 5টা আগে চলে আসবে এবং x টা পরে চলে যাবে, আর সাইন বিপরীত হয়ে যাবে। x আগে পজিটিভ ছিল, এখন নেগেটিভ, 5 আগে নেগেটিভ ছিল, এখন পজিটিভ। তাহলে আমরা এখানে এই বেস কাটা দিতে পারি। তাহলে x মাইনাস 3 ইকুয়াল টু 5 মাইনাস x। তাহলে আমরা x দুইটা এক পাশে 2x আর 3 ওই পাশে গেলে পজিটিভ 8। তাহলে x সমান আমাদের মান আসলো 4। এটাই হচ্ছে উত্তর। 13 নম্বর প্রশ্নে আমাদেরকে বলা আছে যে দেয়া আছে x ইকুয়াল টু y টু দি পাওয়ার a এবং y ইকুয়াল টু z টু দি পাওয়ার b এবং z ইকুয়াল টু x টু দি পাওয়ার c হলে a b c এর মান কত? তো আমরা এখানে x ইকুয়াল টু y এর মান আমরা এখানে পাচ্ছি z টু দি পাওয়ার b, আর y এর উপরে a ছিল এই a, এবং z এর মান আমাদের আছে x টু দি পাওয়ার c। তাহলে এখানে আমরা যদি সবগুলো বসাই দেই, z এর মান x টু দি পাওয়ার c আর আগে আছে ba। তাহলে এটা আমরা সাজিয়ে লিখতে পারি, এটার পাওয়ার 1, x এর পাওয়ার 1, তাহলে x টু দি পাওয়ার a b c। দুই পাশ থেকে বেস কাটা গেলে হয় a b c, আর পাশ থাকে শুধু 1। তাহলে a b c এর মান হচ্ছে 1। এটাই হচ্ছে উত্তর। 14 নম্বর প্রশ্ন আছে যে তিনটি বাহুর দৈর্ঘ্য সেন্টিমিটারে দেওয়া হলে কোন ত্রিভুজটি অঙ্কন করা সম্ভব? এখানে আছে 2, 5 এবং 8, এবং আরেকটা আছে 5, 4 এবং 9, এবং আরেকটা আছে 3, 4 এবং 5। এখন দেখা যাচ্ছে যে পিথাগোরাসের সূত্র আমরা অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, যদি এটা যদি লম্ব বা ভূমি, এটা বা লম্ব বা ভূমি, যদি একটা লম্ব ধরে একটা ভূমি, 3 3 9, 4 4 16 25 এবং অতিভুজ স্কয়ার, তার মানে হচ্ছে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে দেখা গেছে এই সমীকরণটা আমার এটা দ্বারা সিদ্ধ হয়, তাহলে এইটাই হচ্ছে। আর এইদিকেও হচ্ছে যে যখন ছোট দুইটা রাশির যোগফল অবশ্যই বড়টির থেকে বড় হতে হবে। যেমন এখানে আছে 5 2 7, কিন্তু 8 এর থেকে বড় না, আবার 5 4 9, 9 এর থেকেও সেটা বড় না। এই জন্য এই দুইটা সম্ভব না, তার মানে এটা দ্বারাই ত্রিভুজ অঙ্কন করা সম্ভব। আবার এখানে 4 3 7 5 এর থেকে বড়, এই জন্য এটা দ্বারাই ত্রিভুজ অঙ্কন করা সম্ভব। 15 নম্বরে বলা আছে যে একটি আয়তাকার ঘরের প্রস্থ তার দৈর্ঘ্যের 2/3 অংশ, ঘরটির পরিসীমা 40 মিটার হলে তার ক্ষেত্রফল কত? যেহেতু 2/3 অংশ আছে, এইরকম ভগ্নাংশ দেওয়া থাকলে দুইটা দৈর্ঘ্যের আমরা ছোটটা ধরে নেব এবং বড়টাও ধরে নেব। এইটা ধরলাম আমরা প্রস্থ, আর এটা হচ্ছে আমাদের দৈর্ঘ্য। তো বলা আছে পরিসীমা 40 মিটার, পরিসীমা সমান আমরা জানি কি 2 ইনটু দৈর্ঘ্য যোগ প্রস্থ, বা প্রস্থ যোগ দৈর্ঘ্য যাই বলেন, এটা সমান আমাদের আছে 40। তাহলে 2x প্লাস 3x সমান 40 কে ভাগ দিলে হয় 20, তাহলে এখানে হয় 5x সমান 20, তাহলে x সমান হচ্ছে 4 মিটার, তাই না? 4 মিটার। তাহলে আমাদের বলছে ক্ষেত্রফল কত? তাহলে ক্ষেত্রফল মানে হচ্ছে দৈর্ঘ্য ইনটু প্রস্থ, তাহলে দৈর্ঘ্য ইনটু প্রস্থ, তাই না? তাহলে দৈর্ঘ্য আমাদের কত আসে? 2 গুণ 4, এই একটা, আর একটা আছে 3 গুণ 4, 3 গুণ 4। তাহলে আমরা বলতে পারি এখানে 4 2 8 গুণ 3 4 12, তাহলে 8 12
96, এটাই হচ্ছে উত্তর। 16 নম্বরে আমাদের বলা আছে যে 3 টু দি পাওয়ার m সমান 81 হয়, তাহলে m এর মান কত? তো এটা 3 টু দি পাওয়ার m, আর এখানে আমরা 3 টু দি পাওয়ার 4 বানাইতে পারি, তাহলে m সমান আসে আমাদের 4, তাহলে m এর মান হচ্ছে 4। আচ্ছা, এটা m কিউব চাইছে, তো যদি 4 হয় তাহলে m কিউব সমান হচ্ছে 4 কিউব। 4 কিউব মানে হচ্ছে 4 4 16, 4 16 64, তাহলে m কিউব মানে হচ্ছে 64, এটা হবে উত্তর। 17 নম্বরে বলা আছে যে তিনটে কোণের অনুপাত দেওয়া আছে 2, 3 এবং 4, কোণগুলোর মান কত? তো আমরা ধরি 2x যোগ 3x যোগ 4x, এই তিনটে কোণের সমষ্টি, ত্রিভুজের তিন কোণের সমষ্টি সমান হয় 180 ডিগ্রি সবসময়। 5 4 5 9x, তাহলে 9x সমান 180 ডিগ্রি, তাহলে x সমান আসছে 9 2 20, x এর মান 20 ডিগ্রি। তাহলে আমাদের বলা হয়েছে কোণগুলোর মান কত? 2x সমান হচ্ছে 2 ইন্টু 20, তার মানে হচ্ছে 40। তারপর হচ্ছে 3x সমান 3 ইন্টু 20, 3 20 60। আর একটা হচ্ছে 4x সমান 4 ইন্টু 20, তাহলে হচ্ছে 4 20 80। তার মানে এই হচ্ছে তিনটে 40 60 এবং 80, এই তিনটে হচ্ছে ত্রিভুজের তিনটি কোণের অনুপাত বা তিনটি কোণের মান। 18 নম্বরে বলা আছে যে একটি রম্বসের কর্ণদ্বয় যথাক্রমে 4 সেন্টিমিটার এবং 6 সেন্টিমিটার হয়, তবে রম্বসের ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার? রম্বসের ক্ষেত্রফলের সূত্র জানি হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। তা কর্ণ দুইটা দেয়া আছে 4 এবং 6, তাহলে 2 দিয়ে 4 কে কাটলে 2, 6 দুগুণে 12, তাহলে আমাদের উত্তর হচ্ছে 12 বর্গ সেন্টিমিটার, কারণ হচ্ছে ক্ষেত্রফল বর্গ সেন্টিমিটার, এটাই হচ্ছে উত্তর। 19 নম্বরে বলা আছে যে 1 মাইনাস এ স্কোয়ার প্লাস 2ab মাইনাস বি স্কোয়ার, এটা উৎপাদক নির্ণয় করতে বলছে। তো উৎপাদক কি করব? 1 কমন নিয়ে মাইনাসটা কমন নিলে হয় এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, সাইনটা চেঞ্জ হয়ে যায় ভিতরে মাইনাস কমন নিলে, তাহলে এখানে 1 আর এখানে এটার সূত্র হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে 1 স্কোয়ার মাইনাস, এইটাকে যদি এ ধরি এটাকে বি ধরি, অনের উপর তো স্কোয়ার না থাকলেও যা থাকলেও তাই, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস, ভিতরের সাইনটা চেঞ্জ হয়ে যাবে, তাহলে উত্তর হচ্ছে 1 প্লাস এ মাইনাস বি, 1 মাইনাস এ প্লাস বি। 20 নম্বরে আমাদেরকে বলা হয়েছে যে মান দেয়া আছে 4x স্কোয়ার মাইনাস 20x, এটার সাথে কত যোগ করলে পূর্ণবর্গ হবে? পূর্ণবর্গ বানানোর জন্য আমরা হয়তো a প্লাস বি হোল স্কোয়ার বা a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র বানাবো। তাহলে আমরা এখানে দেখি 4x স্কোয়ারকে আমরা লিখতে পারি 2x এর হোল স্কোয়ার, মাইনাস 20x এ লিখতে পারি 2ab মানে হচ্ছে 5, দেখা যায় যে 4 4 5 20, এটা হয়ে গেছে, কিন্তু আমার বর্গর কিন্তু সূত্র হয় না। বর্গর সূত্র করানোর জন্য আমাদের কি করতে হবে? যে বি স্কোয়ারটা বানাতে হবে, তাহলে বি স্কোয়ার এখন আমাদের হয়ে গেছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে আমাদের হয় এ প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, তাহলে 5 স্কোয়ার মানে হচ্ছে 25, এই 25 আমাদের যোগ করলে 25 যদি আমি যোগ করি তাহলে আমাদের একটা পূর্ণবর্গ রাশি হয়, তাহলে উত্তর হচ্ছে 25। 21 নম্বরে আমাদেরকে বলা আছে যে 70 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কোনটি? আমরা জানি সম্পূরক কোণ দুটি কোণের সমষ্টি হয় 180 ডিগ্রি মাইনাস 70 ডিগ্রি, তাহলে আমাদের আসলো 110 ডিগ্রি, তাহলে পরবর্তী অন্য কোণটি হচ্ছে সম্পূরক কোণটি হচ্ছে 110 ডিগ্রি। সম্পূরক এবং পূরক কোণ মনে রাখা, সম্পূরক লিখতে বেশি অক্ষর লাগে তার মানে এটা বেশি 180, আর পূরক লিখতে কম লাগে তার মানে সেটা হচ্ছে 90 ডিগ্রির হিসাব হবে, তাহলে এখানে উত্তর হচ্ছে 110 ডিগ্রি। 22 নম্বর প্রশ্ন বলা আছে যে এবিসিডি চতুর্ভুজের, বলা আছে এবিসিডি একটা চতুর্ভুজ, এটা হচ্ছে এ বি সি ডি, এই চতুর্ভুজ বলা হচ্ছে যে এবি আর সিডি সমান্তরাল, এই রেখাটা আর এই রেখাটা সমান্তরাল, এই দুইটা সমান্তরাল রেখা, এবং বলা হয়েছে এসি সমান বিডি। আচ্ছা, আমরা এটা ধরি
এবি এবং সিডি ধরি, তাহলে আমাদের চিত্রটা আর্ট করতে সুবিধা হবে। এবি এবং সিডি, তাহলে হচ্ছে এবি আর এই সিডি এই দুটো সমান্তরাল রেখা এবং বলছে এই রেখা দুইটা সমান, কিন্তু এই রেখা দুইটা সমান কিনা সেটা কিন্তু বলা হয় না। এই রেখা দুইটার দৈর্ঘ্য কম বেশি হতে পারে, কিন্তু এই দুইটা হচ্ছে সমান্তরাল, একই সরল রেখা চলতেছে যেহেতু সোজা, তার মানে এবং বলা হয়েছে একটা কোণ 90 ডিগ্রি, এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আমরা বুঝতে পারতেছি যে যেহেতু এই কোণটা 90 ডিগ্রি, রম্বস হবে না, ট্রাপিজিয়াম হবে না, এগুলো কারণেই হয়। আর বর্গক্ষেত্র হবে না, চার বাহু সমান হয় নাই, কারণ এই বাহুর দৈর্ঘ্য আর এই বাহুর দৈর্ঘ্য সমান বলা দেয় নাই। তাহলে আমরা বুঝতে পারতেছি কি এটা একটা আয়তক্ষেত্র, কারণ বিপরীত বাহুগুলো তাইলে সমান। ঠিক আছে, তার মানে এটা একটা আয়তক্ষেত্র। 23 নম্বরে বলা আছে যে x কিউব মাইনাস 1, আর একটা বলা আছে x কিউব প্লাস 1, এবং আরেকটা বলা আছে x টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার প্লাস 1, এই তিনটা লসাগু। তাহলে এটা সমান a কিউব মাইনাস b কিউবের সূত্র জানি আমরা, a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। আর এটার সূত্র আমরা জানি x কিউব প্লাস 1, এটার সূত্র আমরা কি জানি যে a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার। আবার এটা সমান আমরা লিখতে পারি হোল স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। দেখা গেছে এখানে একটা এক্স স্কোয়ার আছে, এখানে দুইটা লিখছি, তার মানে a প্লাস b হোল স্কোয়ারের সূত্রে ফলানোর জন্য তাহলে দুইটা লিখছি, এখান থেকে একটা আমার বিয়োগ করতে হবে, তার মানে একটা এক্স স্কোয়ার বিয়োগ দিলাম। তাহলে এটা সমান আমরা লিখতে পারি a স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার, মানে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস এটা হচ্ছে এক্স স্কোয়ার। তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার মানে হচ্ছে a স্কোয়ার প্লাস 1 প্লাস x a প্লাস b ইন্টু x স্কোয়ার প্লাস 1 মাইনাস x a প্লাস b ইন্টু a মাইনাস b। এখন বলছে লসাগু। দেখেন এই যে জিনিসটা এখানে অবস্থান করতেছে, এই দুইটা জিনিস থেকে এটা এখানে অবস্থান করে। লসাগু মানে হচ্ছে যেটা কমন থাকে, কমন থেকে দুইটা থেকে একটা, আর আনকমন গুলো সব। তাহলে এখানে x মাইনাস 1 আনকমন, x প্লাস 1 আনকমন, তাহলে x মাইনাস 1 এইটা আর এটা থেকে একটা a স্কোয়ার প্লাস x প্লাস 1, আবার বলা হচ্ছে এইটা x প্লাস 1 আর এই দুইটা থেকে একটা x স্কোয়ার প্লাস 1 মাইনাস x, এইটা। তো এখন বলা হচ্ছে এইটা সমান আমরা লিখতে পারি আসলে কি x কিউব মাইনাস 1, আর এইটা সমান আমরা লিখতে পারি x কিউব প্লাস 1। তাহলে এই দুইটা গুণ করলে হয় x3 আর x3 হয় x টু দি পাওয়ার 6, আর দুইটা মাইনাস 1, এই দুইটা সমান আমরা লিখতে পারি x টু দি পাওয়ার 6 মাইনাস 1। মাইনাস 1 এবং প্লাস 1 গুণ করলে হয় মাইনাস 1। তাহলে উত্তর হচ্ছে নির্ণয় লসাগু হচ্ছে x টু দি পাওয়ার 6 মাইনাস 1। 24 নম্বরে বলা আছে আমাদেরকে যে 2 টু দি পাওয়ার n ভাগ 2 টু দি পাওয়ার n মাইনাস 1, এটা সমান আমরা কি করতে পারি 2 টু দি পাওয়ার n থাকুক, ভাগ ভাগের জায়গায় থাকুক, এটাকে মাইনাসটাকে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার n ভাগ 2 টু দি পাওয়ার 1, n কেও ভাগ করে দিলাম 1 কেও ভাগ করে দিলাম। এখন আমরা কি করতে পারি 2 টু দি পাওয়ার n ভাগ একদম ভাগ চিহ্ন দিয়ে লিখতে পারি 2 টু দি পাওয়ার 1। তো এটা সমান আমরা কি লিখতে পারি, এটা উপরে চলে যায় 2 টু দি পাওয়ার n গুণ 2 টু দি পাওয়ার 1 ভাগ 2 টু দি পাওয়ার n, তাহলে এটা কাটা যায়, থাকে 2 টু দি পাওয়ার 1 মানে হচ্ছে 2, তাহলে উত্তর হচ্ছে 2। 25 নম্বর অঙ্কটা আমাদের লাস্ট অঙ্ক। এই অঙ্কটা দেওয়া ছিল লগ √3 টু দি পাওয়ার 3 প্লাস লগ 4 স্কোয়ার। তো আমরা এখানে কি করতে পারি, লগ আমরা একটা সমীকরণ জানি যে লগ a টু দি পাওয়ার a সমান 1, আমরা এই a টু দি পাওয়ার a ফর্মুলা বানানোর চেষ্টা করব। তো √3 আর এই 3 কে আমরা লিখতে পারি, 3 কে লিখতে পারি আমরা কি √3 হোল স্কোয়ার দিয়ে লিখতে পারি, তাই না? এই 3 এর বদলে এটা স্কোয়ার রুটে কাটা গেলে আবার 3 থাকে, প্লাস এখানে আমরা কি করতে পারি লগ 4, আর এখানে আমরা লিখতে পারি √4, 2 মানে যা √4 মানেও তা, তার মানে এখানে 2টা আমরা পিছনে নিয়ে আসি আর এইটা সমান হচ্ছে 1, এই 1 বসাইলাম, প্লাস এখানে আমাদের আসে লগ 4 আর √4 মানে আমরা 4 এর পাওয়ার হাফ দিয়ে লিখতে পারি, তাহলে এইটুকু সমান 1 থাকে শুধু হাফ,
তাহলে 2 প্লাস হাফ, এটা আমরা গুণ করলে হয় 2 2 4 1 5, 5/2, তাহলে উত্তর হচ্ছে 5/2। এটাই হচ্ছে উত্তর। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুকে ফলো দিয়ে রাখবেন। আর আমরা প্রতিনিয়তই এখন থেকে নিবন্ধন পরীক্ষার প্রশ্নগুলো সমাধান দেব। স্কুল কলেজ দুটো উভয় ক্ষেত্রেই আমরা সমাধান দেওয়ার চেষ্টা করব। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং অঙ্কের সমস্যা থাকলে আমাদেরকে জানিয়ে দেবেন, কমেন্টস করে জানাবেন। আমরা চেষ্টা করব অঙ্কগুলোর সমাধান ব্যাখ্যা সহ দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।